নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হবে না, এই যে প্রশ্নটি এখন তোলা হচ্ছে, এই প্রশ্নের সঙ্গে হাসিনার ওই প্রশ্নটার একটা হুবহু মিল পাবেন। হাসিনা একটা কথা বলে না, আমি কি অপরাধ করেছি, আমার অপরাধটা কি? ১,৫০০ মানুষ হত্যা করা হাসিনার কাছে কোনো অপরাধ না। যেহেতু সে বলে তার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে, সেই কারণে সে মনে করে ১,৫০০ মানুষ হত্যা করার অধিকার তার আছে, ৫০০-৭০০ মানুষের অন্ধ করে দেওয়ার অধিকার তার আছে, ২০-৩০ হাজার মানুষকে পঙ্গু করে দেওয়ার অধিকার তার আছে। এবং এই যে কাজগুলো করে এটা কোনো অপরাধ নয়। আমার অপরাধটা কি, তার একটা নির্দিষ্ট টোন আছে না, সেটা কথা বলে। ঠিক সেই টোনে এখন এসে কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশ নিতে পারবে না। হাসিনার প্রশ্ন আর এখনকার যারা প্রশ্ন তুলছেন হুবহু এক। হাসিনা দ্বারা যারা লাভবান হয়েছিলেন, হাসিনার দ্বারা যাদের অকল্পনীয় সুযোগ সুবিধা, পদ পদবি ইত্যাদি ইত্যাদি হয়েছে, হাসিনা ক্ষমতায় থাকাকালীন তারা মনে করেছিলেন আরো সুযোগ সুবিধা পাবেন, একটু কম পেয়েছিলেন, সেই কারণে তখন কিঞ্চিত বিরোধিতা করেছেন হাসিনা সরকারের। হাসিনার নয়, মন্ত্রী টন্ত্রীদের যারা চুরিবাটপাড়ি করেছে তাদের কিছু কিছু সমালোচনা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ওই যে রসুনের গোড়া একটা হাসিনা ভক্ত, তো হাসিনা ভক্ত ঠিক আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বাংলাদেশ ৫ আগস্টের পরে স্বাধীন হয়েছে, স্বাধীনতা পেয়েছে সবাই কথা বলার। এখন টেলিভিশনে এসে, পত্রিকায় লিখে, চায়ের আড্ডায় যে কেউ যে কোনো সমালোচনা করতে পারে। ডক্টর ইউনূসের সমালোচনা করা যায়, এনসিপির সমালোচনা করা যায়, যে কারো সমালোচনা করা যায়। ঘোষণা দিয়ে দেয়া যায় যে এখন আওয়ামী লীগের নেতাদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে, ডক্টর ইউনূসের বাড়িঘর কি মানুষ চেনে না, কোথায় বাড়িঘর সেটা কি মানুষ জানে না, মানুষকে এক ধরনের উৎসাহ দেয়া হচ্ছে যে তোমরাও ডক্টর ইউনূসের বাড়িঘর ভাঙার একটা চেষ্টায় থেকো। একটার সঙ্গে আরেকটার মিল খোঁজার একটা চেষ্টা করা হচ্ছে। তো যে কথা বলছিলাম যে কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না, বা কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়া হবে না, এই কথা বলতে গিয়ে আবার তারা বলছেন যে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে, যারা হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, তাদেরকে বাদ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন। যাদের নামে মামলা আছে, যাদের নামে মামলা চলবে, আইন করেন যে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে। এই যে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা, আওয়ামী লীগের পক্ষে কথা বলা, এটা একটা পথ তৈরির একটা চেষ্টা চলছে। বলে রাখি, যিনি কথা বলছেন, যারা কথা বলছেন, অবশ্যই তার কথা বলার অধিকার আছে, তিনি অবশ্যই কথা বলতে পারবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে তিনি যে কথা বলবেন সেই কথার জবাবটা দেয়া দরকার যুক্তি দিয়ে। তাহলে যে কলিমুল্লাহর মতো একজন অসৎ এবং অনৈতিক মানুষ, এই সরকার যখন দায়িত্ব নেয় তখনই তার গ্রেপ্তার হওয়া দরকার ছিল, তখনই তার নামে মামলা হওয়া দরকার ছিল। কিন্তু অনেক সময় নিয়ে আস্তে 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 চলতে চলতে যখন এসে তাকে গ্রেপ্তার করা হলো, সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু ঘটনাটা ঘটে গেল যে সে যেহেতু সরকারের বিরুদ্ধে কথা বলছে, এই কারণে সরকার তার মুখ বন্ধ করার জন্য তাকে গ্রেপ্তার করলো। কলিমুল্লাহ এমন কোনো চরিত্র না, কলিমুল্লাহর কথা দেশের মানুষ এমন কোনো ভাবে বিশ্বাস করে না যে কলিমুল্লাহ কি গুজব রটালো, কলিমুল্লাহ কি প্রোপাগান্ডা চালালো, সেই কারণে তাকে গ্রেপ্তার করতে হবে, বা সেই কারণে সরকার খুব বিব্রত হবে। কিন্তু ঘটনা একটার সঙ্গে আরেকটা মিলিয়ে কলিমুল্লাহ এই সুবিধাটা পেয়ে গেল। এখন যারা বলছেন যে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশ নিতে পারবে না, আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না, সুতরাং তারা যারা বলছেন তাদেরকে এই কথাটা বলতে দিতে হবে, পাল্টা যুক্তিটা দিতে হবে যে কি কারণে সুযোগ নেওয়া যাবে না, সুযোগ কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না বা সুযোগ দেয়া যাবে না। শেখ হাসিনার কথা শোনেন, প্রতিদিনই তো বলে, এখন আর তার কথার কোনো গুরুত্ব নেই, মাঝে মধ্যে শুনি। প্রতিদিন কথা বলে এবং প্রতিদিন মানুষ হত্যার হুমকি দেয়, সুযোগ পেলে আবার মানুষ হত্যা করবে, সরাসরি হত্যার হুমকি দেয়, শত শত হাজার হাজার মানুষ হত্যার হুমকি দেয়। এই যে হত্যার হুমকি, এর মধ্যে কিছু আছে রাজনৈতিক কথা, যে রাজনৈতিকভাবে বলাই হয়ে থাকে, কিন্তু হাসিনার কথা কি রাজনৈতিক কথা? আপনারা কি বিশ্বাস করেন
যে হাসিনা শুধুমাত্র কথা বলার জন্যই বলছে? আপনারা কি এটা বিশ্বাস করেন না যে হাসিনা সুযোগ পেলে একটা ম্যাসাকার চালাবে, হত্যাকাণ্ড ঘটাবে, শত হাজার লাখ, এর কোনো হিসাব থাকবে না? হাসিনা প্রতিদিন ঘোষণা দেয় যে সে মানুষ হত্যা করবে। হাসিনা কে? হাসিনা এককভাবে আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের আর কোনো নেতা নেই, একক নেতা। সেই একক নেতা যখন ঘোষণা দেয় যে সুযোগ পেলে আবারও মানুষ হত্যা করবে, আবারও শিক্ষা দিবে, সুযোগ পেলেই সবাইকে ফাঁসি দিবে, যুদ্ধাপরাধীদের যেভাবে ফাঁসি দিয়েছে, রাজাকারদের যেভাবে ফাঁসি দিয়েছে, সে বলেছে রাজাকারদের যেভাবে ফাঁসি দিয়েছি এদেরকেও একইভাবে ফাঁসি দিব। এদের কারা? ছাত্র জনতা, যারা আন্দোলন করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, এই ছাত্র জনতার ফাঁসি দিবে, হত্যা করবে। একটা দল, যে দলের একক নেতা হাসিনা, সেই হাসিনা যখন ঘোষণা দেয় যে 1,500-2,000 মানুষ হত্যা করার পরেও পালিয়ে গিয়ে আবারও এখন ঘোষণা দেয় যে আরো মানুষ হত্যা করা হবে, সেই দলটি নিয়ে যারা প্রশ্ন তোলেন যে কেন নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হবে না, এই কারণে সুযোগ দেয়া হবে না, সে 1,500-2,000 মানুষ হত্যা করেছে, তার জন্য তার বিচার হচ্ছে, সুযোগ পেলে আবারও সে মানুষ হত্যা করবে, এই যে হুমকি, এই হুমকির কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য। বাংলাদেশে বিপ্লবের পরে পরাজিত শক্তি, এই কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগ মানে কি? শেখ হাসিনা মানুষ হত্যা করিয়েছে। আওয়ামী লীগের কারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে? আইন শৃঙ্খলা যত বাহিনী সেদিন রাস্তায় ছিল, সশস্ত্র বাহিনী সেদিন রাস্তায় ছিল, তারা সবাই মানুষ হত্যা করেছে, কম বেশি। সেনাবাহিনী কম গুলি করেছে, বিজিবি ব্যাপক হারে গুলি করেছে। বিজিবির যে গুলি করেছে, গুলি করে মানুষ হত্যা করেছে, যার গুলি করতে দেখা যাচ্ছে সে এখনো বিজিবিতে আছে। বিজিবিতে আছে বলে তার বিচার চলছে বলা হচ্ছে। এরা মানুষ হত্যা করেছে, এদেরকে দিয়ে মানুষ হত্যা করিয়েছে হাসিনা। আওয়ামী লীগকে ব্যবহার করেছে সরাসরিভাবে, অর্থাৎ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মানুষ হত্যা করিয়েছে হাসিনা। আওয়ামী লীগ, রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দিয়ে মানুষ হত্যা করিয়েছে, অস্ত্র তুলে দিয়েছে। যুবলীগকে দিয়ে হত্যা করিয়েছে, ছাত্রলীগকে দিয়ে হত্যা করিয়েছে। এই যে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, যত সংগঠন আছে সবাইকে দিয়ে আওয়ামী লীগ মানুষ হত্যা করিয়েছে। তাদের যে কালচারাল উইং, এই মানুষ হত্যা থেকে শুরু করে অবৈধ নির্বাচন, রাতে ভোটের নির্বাচন, সব কিছুকে বৈধতা দিয়েছে। এই যে বৈধতা দিতে গিয়ে যারা সুযোগ সুবিধা নিয়েছেন, তারা এই প্রশ্ন তুলবেন যে আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না, নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়া হবে না। এটা খুব স্বাভাবিক, তাদের জায়গা থেকে এই প্রশ্ন তোলারই কথা। কিন্তু মানুষকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে এই কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে না। কারণ আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার মানুষ হত্যা করেছে, রাজনৈতিক দল আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে, রাজনৈতিক দল আওয়ামী লীগ মানুষ গুম করেছে, আওয়ামী লীগ সরকার মানুষ গুম করেছে, রাজনৈতিক দল আওয়ামী লীগের সরকার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, অনিয়ম করেছে, দুর্নীতি করেছে। এখনো সে মানুষ হত্যা করতে চায়। এই যে অন্যায়, অনিয়ম, দুর্নীতি করেছে এবং এখনো মানুষ হত্যা করতে চায়, এরকম একটি রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানে পরাজিত রাজনৈতিক দল, পালিয়ে যাওয়া রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে না। বলা হচ্ছে যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে যারা অপরাধী নয় তাদেরকে নির্বাচন করার সুযোগ দেয়া হোক। এই যে কৌশলে যারা এই কথাটা বলছেন, তারা বলছেন কারণ তারা তো আওয়ামী লীগ দ্বারা লাভবান, এই কারণে তিনি সেটা বলবেন, তারা সেটা বলবেন। আওয়ামী লীগ হাসিনার দল, এর বাইরে আর কোনো নেতা নাই তার। এখন সেই দলটি যদি মনে করে যে হাসিনা সহ যারা হত্যা করেছে, যারা অপরাধ করেছে, যাদের বিচার হচ্ছে, তাদেরকে বাদ দিয়ে নতুন কোনো আওয়ামী লীগ, নতুন নামে অথবা এই নামেই অন্য কোনো নেতা এসে আওয়ামী লীগের রাজনীতি করছে অথবা করতে চাইছে,
তখন বিবেচনা, তখনও সেটাকে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য ভাবার আগে তখন সেটা বিবেচনা করতে হবে যে সেই দলটার অবস্থাটা কি, নতুন করে মূল্যায়ন করা যেতে পারে তখন। কিন্তু সেই সিদ্ধান্তটা আওয়ামী লীগকে নিতে দেন। সরকার কেন সেই সিদ্ধান্ত নিবে যে ভালো আওয়ামী লীগ এসে নির্বাচনে অংশ নিবে? আওয়ামী লীগ তো ভালো না, আওয়ামী লীগের তো ভালো নাই। দলগতভাবে আওয়ামী লীগ হত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার হবে, তারপরে গিয়ে ভাবা যাবে যে আওয়ামী লীগ ভালো না খারাপ। বিচারে যদি প্রমাণ হয় যে আওয়ামী লীগ কোনো অপরাধ করে নাই, মানবতা বিরোধী অপরাধ করে নাই, আওয়ামী লীগ হত্যা করে নাই, যে হাসিনার মতো আমি কি অপরাধ করেছি, তোকে আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে তখন গিয়ে বিবেচনা করা যাবে। এখন আওয়ামী লীগের, এখন সরকারের দায় পড়েছে যে ভালো আওয়ামী লীগ খুঁজে বের করবে, যাদের নামে মামলা আছে তাদেরকে বাদ দিয়ে ভালো আওয়ামী লীগকে বলবে আসো নির্বাচন করো। সরকারের এত ঠেকা পড়লো কেন? আপনারা সুবিধা পেয়েছেন, আপনারা তাদের পক্ষে কথা বলছেন, কথা বলেন, কথা বলার জন্য তো বাংলাদেশ স্বাধীন। কিন্তু তারা কথা বললে তেলে বেগুনে জ্বলে যাওয়া যাবে না। সরকারের জায়গা থেকে হোক, সরকারের বা যারা ন্যায় সঙ্গত কথা বলেন, ন্যায়ের পক্ষে থাকেন, তাদের জায়গা থেকে হোক, এই কথাগুলোকে যুক্তি দিয়ে খণ্ডন করতে হবে বা পাল্টা যুক্তি দিতে হবে। যুক্তি না দিয়ে একটা খুনি দল, খুনি নেতা, গণতন্ত্র হত্যাকারী, অর্থনীতি হত্যাকারী, দেশ ধ্বংসকারী একটা দলের পক্ষে একজন কথা বললে তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, তখন সরকার এবং গণঅভ্যুত্থানের যে শক্তি, সেই তাদের দুর্বলতার প্রকাশ পায়। সেই পথে হাঁটা যাবে না। বহু যুক্তি আছে, আপনারা টকশোতে যান, সামনাসামনি বসেন, যুক্তি দিয়ে কথা বলেন। তারা তো গায়ের জোরে কথা বলছেন, এই কথাগুলো তারা বলবেন। কারণ যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে, তারা মনে করছিলেন যে নির্বাচন দিবে না। এখন যেহেতু নির্বাচনের সময় সামনে এগিয়ে এসেছে, নানা সংশয় সন্দেহ আছে, কিন্তু নির্বাচনের সময় এগিয়ে এসেছে, এখন তারা মনে করছেন আওয়ামী লীগের পক্ষে মাঠে নামার সময় এসেছে। এই ধারা অনুযায়ী দেখবেন আগামী কিছুদিনের মধ্যে এই কালচারাল অঙ্গনের যারা এখন পলাতক গা ঢাকা দিয়ে আছে, তারাও সামনে আসবেন। সরকারের দায়িত্ব ছিল কালচারাল অঙ্গনের যে কালপিট, যারা কালচারালি অপরাধ করেছে সেই কারণেই নয়, অর্থনৈতিক অপরাধ করেছে এর বড় একটা অংশ, তাদেরকে যদি একটু অনুসন্ধান করত সরকার, বা এখনো করার সুযোগ আছে, করে যদি ব্যবস্থা নেওয়া যেত, তাহলে এই শক্তি এইভাবে মাথাচাড়া দিয়ে উঠত না। এই শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে মত প্রকাশের স্বাধীনতার জায়গা থেকে। এবং তখন যদি ব্যবস্থা নিতে যাওয়া হয়, তখন প্রশ্ন আসবে যে মত প্রকাশের ক্ষেত্রে বাধা দেয়া হচ্ছে। সরকারকে, যারা দেশ পরিচালনা করছেন, তাদের এই বিষয়টি বিবেচনায় নেওয়া দরকার। আর হাসিনা যে মানুষ হত্যা করতে চাইছে, এবং এই হাসিনার পক্ষ নিয়ে যারা বলছে কেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ একটা খুনি দল, একটা দেশ ধ্বংসকারী দল, মানুষকে পঙ্গু করে দেয়া দল, মানুষকে অন্ধ করে দেয়া দল, দলগতভাবে মানবতা বিরোধী অপরাধের যে দল, সেই দল আপাতত নির্বাচনে অংশ নিতে পারে না। বিচার প্রক্রিয়া শেষ হবে, নিজেরা ভুল সংশোধন করবে, নিজেরা যদি এই সমস্ত একেবারে সুনির্দিষ্ট অপরাধে যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে ক্লিন চরিত্রের কেউ যদি সামনে এসে দাঁড়ান, তখন বিবেচনা করা যাবে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না। এখন কেন ঠেকা পড়বে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে? এখন কেন সরকারকে আইন করতে হবে যে যাদের নামে মামলা আছে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না? এ তো পতিত সরকার, পতিত নেতা, পরাজিত নেতা, অপরাধী নেতা, মানবতা বিরোধী অপরাধ করেছে। তারা কি করে নির্বাচনে অংশ নেবে? তাদের কি করে একটা বিজয়ীরা এই নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে পারে? একটা কথা বলে শেষ করি, একটু বড় হয়ে যাচ্ছে। ওই যে স্কুল জীবনে দেখবেন সবার মধ্যেই থাকে যে কেউ কেউ ছিল যারা অঙ্কে দুর্বল, তারা অঙ্ক মুখস্থ করে ফেলত। কিন্তু অঙ্ক যারা মুখস্থ করতো, শেষ পর্যন্ত পরীক্ষার খাতায় গিয়ে ওই অঙ্কটা মিলতো না, 2 4 আর হতো না, সরল অঙ্ক আর মিলাতে পারতো না। তো অঙ্ক মুখস্থ করলে হয় না। আমাদের এখন কিছু অঙ্ক মুখস্থ করা মানুষ দেখি আমরা, তারা ভোটের হিসাব করছেন। ভোটের হিসাবটা কি? ভোটের হিসাব করছেন আওয়ামী লীগের 6 কোটি ভোট আছে বা 5 কোটি ভোট আছে, আওয়ামী লীগের 35% ভোট আছে। এই যে ভোটের হিসাব করছেন, এটা ভোটের হিসাব করছেন 2001-এর নির্বাচন বা 2007-এর নির্বাচন, 2009-এর নির্বাচনে।
2009-এর পরে যারা নতুন ভোটার হয়েছেন, এখনো যারা ভোটার হবেন, এরকম মোট ভোটারের সংখ্যা 45 থেকে 48%। 45 থেকে 48% নতুন ভোটার যারা বাংলাদেশের গ্রহণযোগ্য কোনো জাতীয় নির্বাচনে ভোট দেন নাই, এবার তারা প্রথমবার ভোট দেবেন। যারা হিসাব করছেন আওয়ামী লীগের এত শতাংশ ভোট আছে, বিএনপির এত শতাংশ ভোট আছে, এই সমস্ত কোনো অঙ্ক এখন আর কার্যকর নয়। কারণ 45 থেকে 48% যে ভোট, নতুন ভোট, প্রথমবার যারা ভোট দেবেন, তারা কাকে ভোট দেবেন এটা অজানা, সবার কাছে অজানা। কোনো জরিপ হয় নাই, কোনো গবেষণা হয় নাই, কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই। সুতরাং আওয়ামী লীগের এত শতাংশ ভোট আছে, তাদেরকে বাদ দিয়ে গণতন্ত্র হবে না, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হবে না, এই কথাগুলো একটু বোগাস কথা। এই কথাগুলোর এখন কোনো কার্যকারিতা নেই। আবার যখন সুষ্ঠু ভোট হবে, সেই ভোটে কে কত ভোট পেল তার উপরে ভিত্তি করে অঙ্ক নির্ধারিত হবে। নতুন ভোটারদেরকে প্রচলিত ধারণা দিয়ে বিচার করবেন না। সব কিছুকে উলট পালট করে দিতে পারে। কেউ ভাবে নাই হাসিনাকে এভাবে পালাতে হবে, কিন্তু নতুনরা এভাবে হাসিনাকে পালাতে বাধ্য করেছে। সবাই পেছনে ছিলেন, সঙ্গে ছিলেন, কিন্তু সামনে ছিলেন নতুনরাই, ছাত্ররাই, শিক্ষার্থীরাই। এটা ভুলে গেলে চলবে না। সুতরাং একটা পরাজিত শক্তি, মানবতা বিরোধী অপরাধী শক্তিকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না, অন্তত এবারের নির্বাচনে তো নয় বটেই। সংক্ষেপে এবং সহজ করে মূলত দুটি কথা বা দুটি বিষয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব। দুটি বিষয়ের মধ্যে প্রথমে যে বিষয়টি সবচেয়ে আলোচিত এবং সমালোচিত, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তার চুক্তি। এটা কি, কেন করা হয়েছে, আদৌ করার দরকার ছিল কিনা, বাংলাদেশই একমাত্র দেশ পৃথিবীর সে করেছে নাকি অন্য কোনো দেশ করেছে, কয়েকটি কথা বলার চেষ্টা করব। আরেকটি কথা শুল্ক, প্রথমে 37%, পরে 35% এবং সর্বশেষ 20% যুক্তরাষ্ট্র নির্ধারণ করেছে বাংলাদেশের ক্ষেত্রে। পণ্য রপ্তানির ক্ষেত্রে 20% শুল্ক দিতে হবে। বিজিএমই এর পক্ষ থেকে গতকালকে একটি কথা বলা হয়েছে যে প্রকৃত শুল্ক 36.5%। এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে, এটা সহজ করে বলার চেষ্টা করব। প্রথমে আসি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তার চুক্তি বিষয়ে। এই চুক্তিটি কেন করতে হয়েছে, এর প্রেক্ষাপটটা কি আপনারা জানেন, কিন্তু তারপরেও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু বিষয়টি নিয়ে অনেক রকমের প্রসঙ্গের অবতারণা করা হচ্ছে, তো সেই কারণে কয়েকটি কথা একটু বলা দরকার। অর্থাৎ কয়েকটি কথা বলতে আমি শুধু প্রকৃত ঘটনাটা বলছি। যারা আলোচনা করছেন, যারা সমালোচনা করছেন, তাদের কারো প্রতি আমার কোনো রাগ বা ক্ষোভ নাই, এবং আলোচনা বা সমালোচনাকে আমি বারবার যেটা বলি স্বাগত জানাই এবং এটাকে একটা সুস্থ চিন্তার বিকাশ বলে মনে করি। কিন্তু আমার কাছে শুধু একটি বিষয় কথা, যে সমালোচনা করার সময়ও, তীব্র সমালোচনা করার সময়ও তথ্যটা যেন সঠিক থাকে। আমি সেই কারণেই শুধু প্রকৃত তথ্যটা দেওয়ার চেষ্টা করছি। এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ব্যাপারটা কি, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অনেকগুলো দেশের উপরে, সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে, এক এক দেশের উপরে এক এক রকমের এক এক পরিমাণ শুল্ক নির্ধারণ করেছে। বাংলাদেশের ক্ষেত্রে সেটা ছিল 37%, 37%, পরে এটা 35% করা হয়েছে। এই যে শুল্কটা নির্ধারণ করে দিল, যে বাংলাদেশের উপরে 37%, এই শুল্কটা নির্ধারণ করে দেওয়ার মূল উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যে দেশগুলোর সঙ্গে সে দ্বিপাক্ষিক আলোচনা, বাইলেটারাল আলোচনা করতে চেয়েছিল, দেশগুলোকে আলোচনার টেবিলে আনতে চেয়েছিল। তুমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নাও যে তুমি মার্কিন যুক্তরাষ্ট্রকে কি দিবা, মার্কিন যুক্তরাষ্ট্র তোমার উপরে কত শুল্ক নির্ধারণ করবে, এই কেন্দ্রিক আলোচনার টেবিলে আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এরকম একটা ঘোষণা দেয়। স্বাভাবিকভাবেই যদি যারা আলোচনায় আসবে না, বা যদি কেউ আলোচনায় না আসতো, তাদের উপরে যে শুল্ক নির্ধারণ করা হয়েছিল সেটাই থাকতো। যদি 37% থাকতো, তাহলে বাংলাদেশের জন্য সেটা একটা ভয়াবহ বিপর্যয়কর পরিবেশ তৈরি হতো, অন্যদের যদি কমে যেত।
কারণ অন্যরা আলোচনায় এসেছিল। পৃথিবীর সব দেশ যাদের উপরে শুল্ক নির্ধারণ করা হয়েছে, প্রায় সব দেশ, আমার জানার মধ্যে সবগুলো দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে এসেছে। আলোচনা করতে আসার প্রথম শর্ত ছিল আলোচনা চলাকালীন কোনো তথ্য প্রকাশ করা যাবে না। সেই কারণে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্টে স্বাক্ষর করতে হয়েছে। বাংলাদেশ স্বাক্ষর করেছে। পৃথিবীর যত দেশের উপরে শুল্ক আরোপ করা হয়েছিল এবং যত দেশ আলোচনা করতে এসেছে তাদের সবাইকে এই চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছে। অনেকে বলছেন বাংলাদেশের উপরে শুল্ক আরোপ, বাংলাদেশ যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে স্বাক্ষর করেছে পৃথিবীর অন্য কোনো দেশ স্বাক্ষর করেছে বলে শুনি নাই। এখন কেউ যিনি শোনেন নাই, দুটি কারণে না শুনতে পারেন। একটি হলো তিনি শুনতে চান নাই, আরেকটি কারণ তার কানে কোনো সমস্যা থাকতে পারে। যিনি দেখেন নাই তার দেখায় কোনো সমস্যা থাকতে পারে, যিনি বোঝেন নাই তার বোঝায় কোনো সমস্যা থাকতে পারে। বাট আন্তরিকভাবে চেষ্টা করলে এটা বোঝাটা মোটেই কঠিন কোনো কাজ নয়, এটা খুব সহজেই বোঝা যায়। খুব পরিষ্কার করে বলছি, পৃথিবীর যত দেশের উপরে শুল্ক আরোপ করা হয়েছিল, পৃথিবীর যত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে এসেছে তাদের সবাইকে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে স্বাক্ষর করতে হয়েছে। শুধু বাংলাদেশ একা নয়। গোপনীয়তার চুক্তি, যতদিন এই আলোচনাটা চলবে ততদিন এই চুক্তির বিষয়গুলো গোপন রাখা হবে। চুক্তি হয়ে যাবার পরে, আলোচনা শেষ হলে চুক্তি হয়ে যাবার পরে দুই দেশের সম্মতিতে সেটা প্রকাশ করা যেতে পারে। বাংলাদেশ ইতিমধ্যেই বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তীতে যে আলোচনা চুক্তি করার সময়, চুক্তি হয়ে যাওয়ার পরে সেই সময় বাংলাদেশের পক্ষ থেকে বলা হবে যে তোমরা এটা প্রকাশ করে দাও অথবা আমরা এটা প্রকাশ করে দেই। দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখুক যে এখানে দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ হয়েছে কি না। বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে কোনো কাজ হয় নাই। তো যেহেতু এটা গোপনীয়তার চুক্তি, সেই কারণে এই প্রশ্নগুলো আসছে। প্রশ্নগুলো আসাকে আমি অস্বাভাবিক মনে করি না, স্বাগতই জানাই। কিন্তু আর কোনো দেশ স্বাক্ষর করে নাই, শুধু বাংলাদেশ স্বাক্ষর করেছে। তথ্য হিসাবে এটা একেবারে পুরোপুরি অসত্য। আমি শুধু এটা পরিষ্কার করে বললাম। সমালোচনা যারা করতে চান তারা করেন। কেন বাংলাদেশ চুক্তিতে স্বাক্ষর করলো, বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ার নাই, এরকম আলোচনা করা যায়, আপনি করতেই পারেন। কিন্তু আপনি খালি একটা জিনিস বোঝেন, যখন 37% শুল্ক আরোপ করে দেয়া হলো, বাংলাদেশ যদি তখন বলতো যে আমার এখতিয়ার নাই, আমি আলোচনা করব না, তাহলে বাংলাদেশের উপরে 37% শুল্ক আরোপ হয়ে যেত। আমাদের যারা তৈরি পোশাক থেকে শুরু করে যারা পণ্য রপ্তানি করেন তাদেরকে এই 37% শুল্ক দিতে হতো। সেটা কি ভালো হতো না আলোচনা করে 20% নামিয়ে আনা হলো সেটা ভালো হলো? বলে সব দেশের উপরেই কমিয়ে দিয়েছে। ভাইয়া, সব দেশের উপরে কমিয়ে দিয়েছে সত্য। কেন কমিয়ে দিয়েছে? কারণ সব দেশ আলোচনা করতে এসেছে, সব দেশ কিছু শর্ত মেনেছে, কিছু শর্ত দিয়েছে, কিছু শর্ত মেনেছে। আলোচনার টেবিলে দর কষাকষি করে এই শুল্কের হার কমানো হয়েছে। আপনারাই না আলোচনা করলেন বাংলাদেশ কেন লবিস্ট নিয়োগ করছে না। ভিয়েতনাম 3টি লবিস্ট নিয়োগ করেছে। ভিয়েতনাম 3টি লবিস্ট নিয়োগ করে আলোচনা করে 20% শুল্ক নির্ধারণ করেছে। বাংলাদেশ কোনো লবিস্ট নিয়োগ না করে, মানে লবিস্টের পেছনে 1টি টাকাও খরচ না করে 20% নামিয়ে এনেছে। সুতরাং কথা বলার সময় সমালোচনা করেন, কিন্তু একটু বাস্তবতাটা বিবেচনায় নিয়ে করবেন, বা করা দরকার। করবেন কিনা আমি জানি না, করা দরকার। আর এবার আসি প্রকৃত শুল্ক কত। বাংলাদেশ সহ পৃথিবীর যে সমস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে তাদের প্রায় সবার উপরে 15% শুল্ক আগে থেকে নির্ধারিত ছিল। 15 বা 15.5 এরকম একটা শতাংশ শুল্ক নির্ধারিত ছিল। এই যে 15% শুল্ক নির্ধারিত ছিল আর এখন যে শুল্ক নির্ধারিত হলো, দুটি আবার একরকম প্রক্রিয়ায় নয়। এখন নির্ধারণ করা হয়েছে দেশভিত্তিক, অর্থাৎ একটি দেশের উপরে এই পরিমাণ শুল্ক নির্ধারণ করা হয়েছে। আর আগে শুল্ক ছিল পণ্য ভিত্তিক। আগে পণ্য ভিত্তিক শুল্ক ছিল, অর্থাৎ কোনো পণ্যের উপরে 0% শুল্ক ছিল, কোনো পণ্যের উপরে 2% শুল্ক ছিল, কোনো পণ্যের উপরে 4% শুল্ক ছিল। এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশের উপরেই একটু কম বেশি হতে পারে। সর্বোচ্চ শুল্ক ছিল 15 বা 15% কোনো পণ্যের উপরে।
পোশাকের ক্ষেত্রে যেমন এই যে সুতি শার্টের ক্ষেত্রে এক রকমের শুল্ক ছিল, আবার পলিস্টার বা এই জাতীয় পোশাকের ক্ষেত্রে আরেক রকমের শুল্ক ছিল। সর্বোচ্চ শুল্ক 15.5% বা 15%। সেই হিসেবে বাংলাদেশের কোন কোন পণ্যের উপরে শুল্ক হবে 35.5% বা বিজিএমইএ বলেছে 36.5%, কোন কোন পণ্যের উপরে শুধু 20%, কোন কোন পণ্যের উপরে 22%, কোন কোন পণ্যের উপরে 25%, এইরকম শুল্ক হার কার্যকর হবে। এটা কি শুধু বাংলাদেশের উপরে? না, এটা শুধু বাংলাদেশের উপরে না। যারা একটা প্রোপাগান্ডা চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আগে ভারতের শুল্ক ছিল 2%, পাকিস্তানের ছিল 1%, ভিয়েতনামের ছিল 1%, বাংলাদেশের উপরে ছিল 15%, তো এখন ভারতের উপরে আগে 2% ছিল যারা বলছেন, এখন ভারতের উপরে 25%, তাহলে 2 আর 25 27 হয়ে গেল। তাহলে তো বাংলাদেশের চেয়ে কম থাকলো ভারতে। না, বিষয়টা তা নয়। ভারতেরও কোনো কোনো পণ্যের উপরে 2% ছিল, কোনো কোনো পণ্যের উপরে 1% ছিল, কোনো কোনো পণ্যের উপরে 15% ছিল বা 15.5% ছিল। পয়সাটা একই রকম ছিল। এখন যখন বাংলাদেশের উপরে 36% বা 35% বা 36.5% শুল্ক দিয়ে বাংলাদেশকে রপ্তানি করতে হবে, ভিয়েতনামকেও ঠিক একই রকম শুল্ক দিয়েই রপ্তানি করতে হবে। বাংলাদেশের যেমন 20 থেকে 15 থেকে বেড়ে 36 বা 36.5 হলো, ভিয়েতনামেরও তাই হলো। একই রকম ভাবে পাকিস্তান, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, লাওস, ভারত সব দেশের ক্ষেত্রে পরিবেশটা একই রকম। মানে এর পরিণতিতে কি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে? এর পরিণতিতে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে সেটার চেয়ে বড় ব্যাপার, এর পরিণতিতে আমি যেখানে বসে কথা বলছি মার্কিন যুক্তরাষ্ট্রে, এখানে সাধারণ জনমানুষের জীবনযাপনে একটা বড় প্রভাব করবে। 10 টাকার শার্টের দাম হয়ে যাবে 15 টাকা, 12 টাকা, 14 টাকা। প্রতিটি জিনিসপত্র, প্রতিটি পণ্যের দাম, মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা জানেন যে এর অধিকাংশ পণ্যই আমদানি করা, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সে আমদানি করে। বাজারে গিয়ে কিনতে গেলে প্রায় সব পণ্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিনে আনা। তো সেই সমস্ত সব জিনিসের দাম বেড়ে যাবে। পোশাকের দাম যেমন বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে, পরিবহন খরচ থেকে শুরু করে সব কিছুর দাম বাড়বে। অর্থাৎ এখানকার জীবনযাপনে, মার্কিন যুক্তরাষ্ট্রের জীবনযাপনে একটা বড় প্রভাব পড়বে। এবং সেই প্রভাবের প্রকাশটা এরা কিভাবে করেন, সরকার কিভাবে সামাল দেন, সেটা পরবর্তীতে দেখার ব্যাপার। কিন্তু বাংলাদেশ শুধুমাত্র বিপদে পড়বে, বাংলাদেশ শুধুমাত্র পণ্য রপ্তানি করতে পারবে না, দুঃখিত, অন্যেরা করবে, বিষয়টি কিন্তু মোটেই সেরকম নয়। বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের যে দৃষ্টিভঙ্গি, তারা যে প্রক্রিয়াতে কাজ করছেন, যে প্রক্রিয়াতে শুল্ক আরোপ করেছেন, পৃথিবীতে এর আগে কখনো এরকম পরিবেশ তৈরি হয়নি। সারা পৃথিবী চিন্তায় পড়ে গেছে, আতঙ্কিত হয়ে গেছে, আর সারা পৃথিবী দুশ্চিন্তায় পড়ে গেছে। একই রকম ভাবে বাংলাদেশেরও চিন্তা এবং দুশ্চিন্তা আছে। এবং সবচেয়ে খুশির খবর, যে খুশি নয়, সবচেয়ে ভালো খবর যেটা, যে বাংলাদেশ এই যে দুশ্চিন্তায় পড়ে গেছে, সেই দুশ্চিন্তায় পড়ে হাত পা গুটিয়ে বসে থাকে নাই। ডক্টর ইউনূসের সরকার, ডক্টর ইউনূস নিজে, তার যে আলোচক দল, নেগোসিয়েটিং টিম, তার যে নেগোসিয়েটিং টিম, তারা সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করেছে। এখন সরকারের এখতিয়ার নাই, সরকার নির্বাচিত নয়, নির্বাচিত সরকার এসে করবে, এরকম কথাগুলো বলা যায় যে আপনার এখতিয়ার নাই, আপনি কিসের ভিত্তিতে এই চুক্তি করছেন, আপনি কিসের ভিত্তিতে বোয়িং কিনছেন, এগুলো বলা হয়েছে, উপদেষ্টারা বলেছেন, এই জন্য আর বিস্তারিত বলি না। একটা সরকারকে দেশের মানুষ দায়িত্ব দিয়েছে, দেশের স্বার্থ দেখা সরকারের দায়িত্ব। আপনারা আলোচনা করতে পারেন দেশের স্বার্থ পরিপন্থী কোনো কিছু হয়ে যাচ্ছে কিনা, আপনারা সেটা বলছেন, কিন্তু কোনো তথ্য ছাড়া। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এরকম কোনো কিছু হয়নি। আমি নিজে এই আলোচনার টেবিলে পুরো সময়টা ছিলাম। একজন সাংবাদিক হিসেবে আমি কি আলোচনার টেবিলে যে অংশ নিয়েছি, আমি যে এটার বিশেষজ্ঞ তা কিন্তু নয়। আমি একজন সেখানে সরকারি কর্মকর্তা হিসেবেই ছিলাম, কিন্তু আমি মূলত দেখেছি সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করেছি। সেখানে আমি আমার দেখা মতে দেশের স্বার্থ পরিপন্থী কোনো কিছু করতে দেখি নাই। এবং দেশের স্বার্থের অনুকূলে আনার জন্য যে প্রাণপণ চেষ্টা করেছেন সেটা লক্ষ্য করেছি। একটু অপেক্ষা করেন, আমরা দেখি আমরা একটা সম্মতিতে, পরস্পর সম্মতিতে এই চুক্তিটা প্রকাশ করা যায় কিনা। যদি প্রকাশ করা যায় তাহলে তো আর গোপনীয়তার চুক্তি নিয়ে কোনো প্রশ্নই থাকবে না। এখন দেখা যাক, একটু অপেক্ষা করেন, তবে আলোচনা করেন, সমালোচনা করেন, দয়া করে
একটু প্রকৃত তথ্যটা জেনে করেন। পৃথিবীর আর কোনো দেশ করে নাই, বাংলাদেশ করেছে। এই ধরনের আজগবি তথ্য প্রকাশ করবেন না। আপনারা যারা এটা করছেন তাদের নামের আগে কেউ একসময় সাংবাদিক ছিলেন, কেউ গবেষক ছিলেন, কেউ অর্থনীতিবিদ, কেউ রাজনীতিবিদ। আপনাদের সবারই তো সমাজে একটা গ্রহণযোগ্যতা আছে। অন্ধভাবে শুধুমাত্র বলার জন্য, শুধুমাত্র সমালোচনা করার জন্য করলে দেশেরও লাভ হবে না, আপনার নিজেরও লাভ হবে না। ফলে আলোচনা করেন, সমালোচনা করেন, সরকারকে নিয়ে তীব্র সমালোচনা করেন, কিন্তু প্রকৃত তথ্যটা দিয়ে, সত্য তথ্যটা দিয়ে সমালোচনা করেন।